আদালতের কঠোর নির্দেশ, লাগবে না দলিল কিংবা খতিয়ান। যদি কোনো সম্পত্তির মালিকের কাছে শুধুমাত্র একটি প্রমাণ থাকে, তাহলে তার ভোগ দখলীয় জমি তিনি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন। যদি বেদখল হয়ে থাকে, তাহলে ওই বেদখল হওয়া জমি তিনি সরকারের এবং আদালতের সহযোগিতায় উদ্ধার করে নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিটি কিভাবে কাজ করবে এবং ভূমি মালিকেরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ঝামেলার, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যারা জমির মালিক, আমাদের একটি বিষয় আমরা সবসময় এড়িয়ে চলি। সেটি হচ্ছে জমির যে মালিকানা সংক্রান্ত ডকুমেন্টগুলো রয়েছে, এগুলো অথেন্টিক কিনা কিংবা এগুলোতে কোনো অসামঞ্জস্য কিংবা ভুল রয়েছে কিনা, সেই বিষয়টি আমাদের ঠিক মতো তদারকি করা হয় না। যদিও বা সেই ভুলগুলো হয়ে থাকে, সেগুলো আমরা গোপনে কিংবা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করি। সেগুলো যে সংশোধন করা প্রয়োজন, এই বিষয়ে কেউ নজরই দেয় না। ঠিক তেমনি অন্যের জমি আমাদের অনেকেই বেদখল করে এমনভাবে ভোগ দখল করে যেন সেই সম্পত্তিটি তার, এবং তিনি এটি কাউকে বুঝতে দেয় না যে ওই সকল সম্পত্তির তিনি আসল মালিক না, তার মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে। এখন এটি কিন্তু আমাদের একটি বড় ধরনের সমস্যা, যার কারণেই ওই সকল সম্পত্তি একটা সময় এসে বেদখল হয়ে যায় কিংবা ওই সকল সম্পত্তির মালিকানা আমাদের কাছে থাকে না, কিংবা অনেক সময় রাষ্ট্র ওই সকল মালিককে শাস্তির আওতায়ও নিয়ে আসতে পারে। তবে এক্ষেত্রে যে ব্যক্তিদ্বয় আসল মালিক, তাদের পদক্ষেপ গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় এই পদক্ষেপ গ্রহণ করতে গেলে যে ঝামেলা হয়, সেই ঝামেলায় অনেকে যেতে চায় না, যার কারণে সম্পত্তির যে দাবি করার বিষয়টি সেটিও অনেকে করে না। এখন আদালতের একটি কঠোর নির্দেশ হচ্ছে, আমাদের যারা জমির আসল মালিক, সেই মালিকদ্বয়কে জমির ভোগ দখল বুঝিয়ে দিতে হবে, তাকে মালিকানা বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের দেওয়ানি কার্যবিধি যেটি, সেটি কিন্তু অলরেডি কিছুটা পরিবর্তন হয়ে গেছে, এবং যেটি ইউনূস সরকার করে গেছেন। এবং আমাদের যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন রয়েছে, সেখানে স্পষ্টভাবে বলাই রয়েছে যে জমির দলিল যার, অর্থাৎ জমির মালিকানা সংক্রান্ত প্রমাণ যার কাছে রয়েছে, সেই ব্যক্তি জমির আসল মালিক, তাকে জমির ভোগ দখল বুঝিয়ে দিতে হবে। যদি ওই সকল ব্যক্তিদ্বয় ১০০ বছরের অধিক জমি বেদখল হয়ে থাকে, তারপরেও তাকে ভোগ দখল বুঝিয়ে দিতে হবে, যেটি আবার তামাদির ২৮ ধারার সাথে সাংঘর্ষিক। এই দুইটি আইনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এবং কিছু যৌক্তিক যুক্তি রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তবে এই ভিডিওটিতেও কিছু হিন্টস দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আদালতের কঠোর নির্দেশ যে লাগবে না দলিল এবং খতিয়ান, এই দলিল খতিয়ান কাদের জন্য লাগবে না? প্রথমত, যারা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত। এই ওয়ারিশান সম্পত্তি থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বঞ্চিত হয়ে রয়েছেন এমন একজন ওয়ারিশ, যাকে সম্পত্তি দেয়া আইনে বলা হয়েছে, কিন্তু আমাদের যে কাস্টমারি ল, অর্থাৎ যে আইনগুলো দ্বারা জমির ভোগ দখল কিংবা বাটোয়ারা করা হয়, সেই আইনগুলোতে তাদের বঞ্চিত করা হয়েছে। যেমন মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইনে যদি কোনো পিতামাতা জীবিত থাকা অবস্থায় কোনো কন্যা সন্তান সম্পত্তি প্রাপ্তি হওয়ার আগেই তাদের সন্তান রেখে মৃত্যুবরণ করেন, তাহলে এই যে সন্তান থাকলো, এই সন্তানদ্বয় মার উপস্থিতিতে তার নানা নানি কিংবা দাদা দাদির সম্পত্তি পাবে না। এই বিষয়টি আমাদের কাস্টমারি ল বা ধর্মীয় আইনে বলা রয়েছে। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই নাতিপুতিরা অসহায় এতিমের মতো জীবনযাপন করছে কিংবা কষ্টে জীবনযাপন করছে। তারা তাদের হকের যে সম্পত্তি পাওয়ার কথা, তার মা জীবিত থাকলে সেটি পাচ্ছে না। কিন্তু ওই সকল সম্পত্তি আবার এমন কিছু ব্যক্তি পাচ্ছে, যাদের সঙ্গে এই নানা নানির একটা সাংঘর্ষিকতা রয়েছে, তাদের সঙ্গে কখনোই মেলে নাই কিংবা কখনোই তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। এই ব্যক্তিদ্বয় যেহেতু সম্পত্তি পাচ্ছে, সেক্ষেত্রে এই দাদা দাদির যে সম্পত্তি, তার মা
বা যে কন্যা সন্তানটি পেতেন সেই কন্যা সন্তানটি যদি না থাকে, তিনি যদি মারা যান, তার অনুপস্থিতিতে এই নাতিপুতিরাও তার সমান সম্পত্তির অংশগুলো পাবে। এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে ওই যে মার যে দলিল নাই কিংবা মার নামে খতিয়ান নাই, এই বিষয়টি দেখার কোনো সুযোগ নেই। এখানে ওই দাদা দাদি মৃত্যুবরণ করার পরপরই আইন অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রের আদালতের নির্দেশনা অনুযায়ী এই নাতিপুতিরা তার মায়ের সম্পত্তির সমান অংশ ভোগ দখল করতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে তাদেরকে না দেয়া হয়, তারা আদালতে ক্লেম করতে পারবেন বা অভিযোগ জানাতে পারবেন যে আমার মায়ের সম্পত্তি আমরা পাই নাই, আদালতের নির্দেশ রয়েছে, তারপরেও সেই নির্দেশ উপেক্ষা করে অন্য ব্যক্তিদ্বয় যারা সহঅংশীদার বা তাদের মামারা বা অন্যান্য যারা খালারা রয়েছে তারা ভোগ দখল করছে। এক্ষেত্রে আদালত এটি দেখবে না তারা কার মাধ্যমে সম্পত্তি পাচ্ছে, তার মার নামে খতিয়ান রয়েছে কিনা কিংবা দলিল রয়েছে কিনা, এই বিষয়টি দেখার সুযোগ নেই। তারা সম্পত্তির ক্লেম করতে পারবে। অর্থাৎ আপনারা যারা এই সমস্যায় রয়েছেন, আপনার মায়ের সম্পত্তির অংশ আপনারা পান নাই, এখন এসে আপনারা সেগুলো দাবি করতে পারবেন এবং আদালত আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে এবং সরকার আপনাদের সেই সকল সম্পত্তির ভোগ দখল আপনাদের কাছে ফিরিয়ে দেবে। এরপরে আরেকটি বিষয় থাকে যে তামাদের এবং এই যে আমাদের নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের কথা বললাম যে ১০০ বছর আগেও যদি সম্পত্তি বেদখল হয় সেগুলোকেও আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এখানে একটি চেইন আছে, অর্থাৎ সবকিছু যুক্তির উপর নির্ভর করে। শুধু কথার জোরে বা গায়ের জোরে তো হলে হবে না। ধরুন আপনি ঢাকা থেকে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে ট্রেন যোগে যাবেন। এখন ট্রেন তো একটি নির্দিষ্ট লাইনে চলে। মাঝখানে যদি লাইনটি বিচ্ছিন্ন হয় ট্রেন কিন্তু গন্তব্যে পৌঁছাবে না। যেখানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানেই ট্রেনটি থেমে যাবে। এখন আপনি যদি যেখানে বিচ্ছিন্ন হয়েছে সেখান থেকে নেমে পরবর্তী স্টেশনে যে ট্রেন রয়েছে সেই ট্রেন চেপে গন্তব্যে পৌঁছান, তাহলে কিন্তু আপনার এই যে মাঝখানে যে ব্রেক হয়ে গেল এবং আপনার যে ডিসটেন্সের ডিসপারসার হয়ে গেল, এটি কিন্তু একটি অসামঞ্জস্য এবং প্রশ্নবোধক থেকে যায়। ঠিক তেমনি আমাদের জমির যে মালিকানা সৃষ্টি হয়েছিল, এই যে রায়াত সৃষ্টি হয়েছিল, ব্রিটিশরা যে সম্পত্তির চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়ে প্রজাদেরকে মালিক বানায় দিল জমির, এই মালিকানা সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা ভোগ দখল করছেন, এই ভোগ দখলটির যে হস্তান্তর এক হাত থেকে অন্য হাতে সম্পত্তি আসলো, এটির চেইনটি থাকতে হবে এই ঠিক রেল লাইনের মতো সমান্তরাল। মাঝখানে ব্রেক থাকা যাবে না। যদিও বা ব্রেক হয়, সেই ব্রেকটা কিসের মাধ্যমে হলো এই বিষয়টি সুনির্দিষ্ট করে থাকতে হবে। দেখুন, বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে ধরুন সিএস খতিয়ান দ্বারা সম্পত্তির মালিকানা সৃষ্টি হলো বা উদ্ভব হলো। সিএস খতিয়ানে যে ব্যক্তি সম্পত্তির মালিক সেই ব্যক্তিদ্বয় যদি পরবর্তীতে এসে পাকিস্তান আমলে এসে খতিয়ানভুক্ত হয়, তাহলে তো সমস্যা নেই। একই মালিক আরেকটি খতিয়ানভুক্ত বা ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন। কিন্তু যদি এমন হয় যে সিএস খতিয়ানের পরে যে খতিয়ানগুলো হয়েছে আরএস, বিএস, বিআরএস, এগুলোতে যেকোনো একটি খতিয়ানে এমন একজন ব্যক্তির নাম উঠলো যে ব্যক্তিটি এসএ খতিয়ান বা সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির ওয়ারিশ না, তিনি অন্য কোনো তৃতীয় ব্যক্তি যাকে সম্পত্তি ওয়ারিশান সূত্রে দেওয়ার কোনো সুযোগ নেই। হয় তাকে সম্পত্তি বিক্রয় করে দিতে হবে বা অন্য কোনো পন্থায় তাকে সম্পত্তি হস্তান্তর করে দিতে হবে। এখন এই যে হস্তান্তর, এই হস্তান্তরের জন্য একটি পূর্ণাঙ্গ বৈধ দলিল লাগবে। দলিলটি কিভাবে তৈরি হবে? আমাদের যে নিবন্ধন আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিছু শর্ত দেয়া থাকে, সেই শর্তগুলো মেনে, অর্থাৎ দলিল তৈরি করার সময় সম্পত্তির দাগ নম্বর, সম্পত্তি কত পরিমাণে দেয়া হলো, সম্পত্তির তফসিল কি, সম্পত্তিটি কি মারফতে হস্তান্তর করা হলো, এই বিষয়গুলো উল্লেখপূর্বক একটি দলিল স্টাম্প পেপারে কিছু লিপিবদ্ধ করে একটি স্টাম্প ডিউটি অর্থাৎ রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যমে দলিলটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে। এই রেজিস্ট্রি অফিস কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত বিদ্যমান। এটি কখনোই ভ্যানিশ হয় নাই। তো এই যে আরএস, বিএস বা এই খতিয়ানগুলোতে বা যেকোনো একটি খতিয়ানে বা যেভাবেই ধরুন না কেন, এক খতিয়ান থেকে আরেক খতিয়ানে মালিকানা হস্তান্তর হলো, সেটি ট্রান্সপারেন্ট অর্থাৎ তৃতীয় কোনো পক্ষের কাছে। এই তৃতীয় কোনো পক্ষ যদি এই সম্পত্তিগুলো এই যে মাধ্যম দ্বারা অর্থাৎ বিক্রয় বা এই সাবকবলা দলিল এগুলোর মাধ্যমে যদি হস্তান্তর করে না নেয়, শুধুমাত্র তিনি ভোগ দখল করছেন, তার কাছে কোনো ডকুমেন্ট নেই এবং এই যে পূর্বের খতিয়ানধারী ব্যক্তি, এই ব্যক্তি তাকে সম্পত্তি পূর্ণাঙ্গভাবে সম্পত্তি হস্তান্তর করে দেয় নাই। তাকে হয়তো বন্ধক দিয়েছিল, তাকে হয়তো লিজ দিয়েছিল, তাকে হয়তো দেখভাল করার দায়িত্ব দিয়েছিল অর্থাৎ অর্পণ করা হয়েছিল।
এই অর্পণ বা লিজধারী ব্যক্তি, বন্ধকধারী ব্যক্তি সম্পত্তি পরবর্তীতে নিজের মনে করে ভোগ দখল করছেন, পরবর্তীতে জরিপে তার নাম অন্তর্ভুক্ত করেছেন, পরবর্তীতে তিনি কারো কাছে সম্পত্তি বিক্রয় করেছেন, তার পূর্বপুরুষদেরকে পরবর্তীতে প্রজন্মের জন্য রেখে গেছেন, পরবর্তী প্রজন্ম এসে ওয়ারিশান সম্পত্তি ভেবে ভোগ দখল করছে। এই ঘটনাটি কিন্তু একটি ব্রেক হয়ে গেল, অর্থাৎ কি ব্রেক হলো, এই যে রেল লাইনের মতো মাঝখানে ভেঙে গেল। এই বিষয়টি কিন্তু অযৌক্তিক এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে এই বিষয়টি কোটেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো সম্পত্তি হস্তান্তর বৈধ হবে না। সেটি যদি ৪-৫ হাত বদলও হয় তারপরেও তারা অবৈধ মালিক, এখন এসে যারা সম্পত্তি ভোগ দখল করছে তারা কিন্তু অবৈধ মালিক হিসেবে বিবেচিত হবে। এখন তাহলে সম্পত্তি পাবে কে? এখানেই টুইস্ট। এটি হচ্ছে এই যে আদালতের নির্দেশ এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের নির্দেশ। এই যারা সম্পত্তির যারা এসে খতিয়ানভুক্ত বা সিএস খতিয়ানভুক্ত ব্যক্তি বা যেকোনো একটি খতিয়ান যাদের কাছে সম্পত্তিটি হস্তান্তর করে নেওয়া হয় নাই, ওই ব্যক্তি দ্বয়ের পরে যদি ২-৩ প্রজন্ম পার হয়, অর্থাৎ দাদার সম্পত্তি পিতা পাওয়ার কথা পায় নাই, তারপরে আপনারা হয়তো আপনার পিতার সম্পত্তি আপনার পাওয়ার কথা সেটিও পান নাই। আর মাঝখানে আপনার পিতার নামে কোনো খতিয়ানও নেই, দলিলও নেই। আপনার ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা। এখন আপনার দাদার কিংবা পরদাদার যে সম্পত্তিগুলো রয়েছে, সেই সম্পত্তিগুলো যারা অন্যরা ভোগ দখল করছে তাদের কাছ থেকে আপনারা এখনকার এই নির্দেশনা বা এই আইন অনুযায়ী ভোগ দখল বুঝিয়ে নিতে পারবেন, তাদেরকে উচ্ছেদ করে আপনাদের সম্পত্তি ওয়ারিশান সূত্রে আপনার পিতা যেভাবে পেত আপনারাও সেভাবে পাওয়ার যোগ্যতা রাখেন। এক্ষেত্রে আপনাদের কি লাগবে? আপনার পরদাদা কিংবা আপনার দাদার নামে যে খতিয়ান কিংবা দলিল রয়েছে সেই দলিলটি, এবং ওই দলিল দ্বারা আপনারা কিন্তু আদালতে মোকদ্দমা করে বা বেদখল সম্পত্তি উদ্ধার করে বা ওয়ারিশান সম্পত্তির মালিকানা দাবি করে আপনারা আদালতে মামলা করতে পারবেন, এবং এই মামলায় আপনার এই বিষয়টি সুস্পষ্টভাবে দেখা হবে যে সম্পত্তির মালিক আপনি কিভাবে পেলেন। আমি যে বিষয়টি বর্ণনা করলাম এই বর্ণনা মতে যদি অবৈধ ব্যক্তিদ্বয় এই সম্পত্তিগুলো হেবা না করে নেয় বা ক্রয় না করে, শুধুমাত্র বন্ধক লিজের মাধ্যমে ভোগ দখল করে, তাহলে আপনাদের সম্পত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে দলিল বা খতিয়ানের প্রয়োজন নেই, শুধুমাত্র এই একটি প্রমাণ বা একটি যুক্তি দ্বারাই আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। আদালত থেকে আপনাদের সেই সুযোগ দেওয়া হবে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সেই সুযোগ আপনাদেরকে দিচ্ছে, এবং আপনারা রাষ্ট্রের সরকারের সহযোগিতায় সম্পত্তিগুলো ভোগ দখলে যেতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, এই ২-১টি কারণ যাদের মাথায় ঢুকেছে, তারা এখন যদি খোঁজ করে এই ধরনের সম্পত্তি পান তাহলে আপনারা মালিকানা দাবি করতে পারবেন আইনগতভাবে, যৌক্তিকভাবে। আর এই ভিডিওটির পরে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, আপনারা অ্যাকশন নিতে চান, তাহলে আপনারা একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ বা সহযোগিতা নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।